বিদেশ, ইংল্যান্ড কথাগুলো মাথাতে আসলেই মনে হয় না যে বিদেশের সমস্ত কিছুই দারুণ সোজা আর সুন্দর? সত্যিই কি তাই? সেই কথা নিয়েই আজ কথা হবে। নমস্কার বন্ধুরা, আমি বিলেতি বঙ্গিনী প্রতি সপ্তাহের মতন আজকেও একটা ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কথা বলবো ইংল্যান্ডের বাস সার্ভিস সম্পর্কে আর তুলনা করব দুটো দেশের, ভারত বা কলকাতাতে কেমন বাস সার্ভিস আর ইংল্যান্ডের বাস সার্ভিস কেমন। ওই যে কথায় বলে না, দূর থেকে কোনো জিনিস চকচক করলেই সেটা সোনা ভেবে আমরা ভুল করি, আসলে কাছে যাবার পরই কিন্তু বোঝা যায় সোনাটা আসলে সোনা না তামা। এই একই ব্যাপারটা কিন্তু আমার ওপরেও প্রযোজ্য। যখন কলকাতাতে ছিলাম তখন বিদেশটাকে অন্যরকমভাবে জানতাম, আর বিদেশে আসার পর বিদেশটাকে এখন স্বদেশ ভেবে জানছি। আর একটা গ্যারান্টি আছে, বিলেতি বঙ্গিনীর চোখ দিয়ে যদি বিদেশকে দেখেন তবে আপনারা অনেক বেশি খুঁটিয়ে দেখবেন। কেন বলি, ভাবুন কেউ যদি কালো জিনিসটাকে রোজ দিন দেখে তার কাছে কালোটা তো একদম নর্মাল, কিন্তু কেউ যে কোনো দিনও কালো জিনিসটাকে দেখেনি তার কাছে তো সেটা একদম নতুন। সেই সেম জিনিসটাই কিন্তু আমার ওপরেও আসে, কারণ আমি বিদেশ আগে কখনো দেখিনি, আর এখানে যেটাই দেখি সেটাই আমার কাছে নতুন, আর সেটাই আপনাদের সামনে আমি সুন্দর করে বর্ণনা করতে পারি। কদিন ধরে কি যে মুশকিলে পড়েছি, কি করি বলুন তো। আসলে আপনারা তো জানেনই, আমার মাথার মধ্যে যদি কিছু চলে, যতক্ষণ না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার একদম ভালো লাগে না। আসলে বিলেতি বঙ্গিনীকে হয়তো আপনারা একটু আধটু চিনেছেন। আমি একদম দিল খোলা মানুষ, আমি প্রাণ ভরে সবার সাথে কথা বলতে ভালোবাসি, আর আমি চেষ্টা করি সুন্দর একটা বন্ধুত্ব আপনাদের থেকে পাওয়ার। আর আমার মনে কিন্তু কদিন ধরে একটা ব্যাপার খুব ঘোরাফেরা করছে। আমার বারবারই মনে হচ্ছে যে সব মায়েরা উচ্চ শিক্ষিত তাদের বাচ্চারা ভাষা কম জানে। কেন আমার এই ব্যাপারটা মনে হলো সেটা আমি ব্লগের লাস্টে বলবো। এই অবধি ব্লগ দেখে যেসব মায়েরা শিক্ষিত তারা কিন্তু আমায় প্লিজ কমেন্ট বক্সে গালাগাল করবেন না। ব্লগটা পুরো দেখুন, তারপরে বুঝতে পারবেন যে কেন কথাটা বললাম। আচ্ছা, আপনারা কোনোদিনও গার্লিক অয়েলের নাম শুনেছেন বা গার্লিক অয়েল খেয়েছেন? আমার ব্লগে তো আপনারা সবসময়ই অনেক রকমের রান্না দেখে থাকেন, মানে শাক সবজি, চিকেন, মাটন, এইসব। আজকে কিন্তু একদম আলাদা ধরনের একটা জিনিস বানাচ্ছি। সর্ষের তেলটা খুব ভারী হয়ে যাবে, সর্ষের তেল বাদ দিয়ে অন্য যে কোনো তেল নিলেই হবে। তাই বলে আবার কেরোসিন আর পেট্রোল নিয়ে নেবেন না যেন। মজা করছিলাম। আমার কাছে সানফ্লাওয়ার অয়েল ছিল, আপনাদের কাছে যে তেলটা আছে তাই দিয়ে করলেই হবে। ইভেন সর্ষের তেল দিয়ে করলেও কোনো ব্যাপার না। যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পর এতক্ষণ ধরে যে রসুন কুচিটা বানালাম সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 2-3 মিনিট মতন সুন্দর করে রসুনটা ভাজতে হবে। আর রসুনটা যেই লাল হতে শুরু করবে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ না করে দিলে না রসুনটা খুব তাড়াতাড়ি পুড়তে শুরু করে। আর দেখুন, গ্যাস বন্ধ করার পরেও কিন্তু গরম তেলে রসুনটা এখনও হচ্ছে। তারপর দিয়ে দিলাম 2 কুচি দারচিনি, আর তার সাথে ওই যে অনেকগুলো লঙ্কা রোস্ট করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম। আর তার সাথে এখন দিলাম একটু নুন, 1 চামচ ভিনিগার, আর সবার শেষে এখন যে সাদা মতন দিচ্ছি এটা হচ্ছে একটু চিনি। এই চিনিটা দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ সুন্দর করে নাড়াতে থাকুন। নাড়তে নাড়তে দেখবেন চিনিটা পুরো গলে গেছে, আর এরম সুন্দর একটা তেল রেডি হয়ে গেছে। এইটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো পাত্রে তুলে রাখুন, আর ফ্রিজের মধ্যে রেখে কিন্তু 1 বছর অবধি খেতে পারেন। যে কোনো কিছুর ওপরে একটুখানি এই তেল দিয়ে দিলেই ব্যাস, টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে সেই ফিকা জিনিসটার। বন্ধুরা, এবার মূল গল্পে ফেরা যাক। ব্লগের শুরুতেই যেরকম বলেছি, আজ কথা বলবো বাস সার্ভিস সম্পর্কে। চলুন বাইরে বেরোনো যাক। এই স্টপেজটাকে দেখুন, কি লেখা রয়েছে, আউট অফ ইউজ। এই বাস স্টপেজটা কিন্তু ইউজই হচ্ছে না, কোনো বাস এখানটায় দাঁড়ায় না। ইভেন এই রাস্তায় কোনো বাসই নেই, আগে চলতো এখন চলে না। তবুও দেখুন
কি দারুণ শেড করা আছে। এইবার চলুন, যেখানটায় বাস চলে সেই জায়গাটার অবস্থা দেখুন। এই যে একটুখানি শেড আছে, যখন বৃষ্টি হয়, মানে এখন তো হালকা বৃষ্টি হচ্ছে, আমি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি, মানে একটুখানি জাস্ট মাথাটা গোজার জায়গা। আর আমার বাস স্টপেজ হচ্ছে সামনে। দেখুন, একটা বাস স্টপেজেও কোনো শেড নেই। ওই যে একটা লাল কালারের, একটা, এই যে একটা, দুটো, কোনো শেড নেই। ওই যে আর একটা লাল দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে লালটা, ওটাতেও কোনো শেড নেই। আর এইটা হচ্ছে আমার বাস স্টপ, এটাতেও কিন্তু কোনো শেড নেই। তো বৃষ্টি হলে আশেপাশে আসলে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই। বরফ পড়লে তো ঠিক আছে, বরফ তো খুব একটা পড়ে না, তো বরফ পড়লে তাও ঠিক আছে, কিন্তু বৃষ্টি পড়লে আশপাশে দেখুন কোথাও কিন্তু দাঁড়ানোর জায়গা নেই, তো এইখানটায় দাঁড়াতে হয়। একটা শেল্টার তো ছেড়ে এলাম, এখন আপনাদেরকে বাস স্টপেজের একদম কাছে নিয়ে এসেছি। আর ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটার নিচে এখন আমায় দাঁড়াতে হবে। ক্যামেরা ধরতে পারছি না ঠিক করে, এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন, জবরদস্ত। আর আমি এখানটাটা গাছের নিচে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ গাছটাই আর সেভ করবে আর কি। এই কোনো স্টপেজে কোনো কিছু নেই, দেখুন কিরম বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছি, কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নেই। আর আমার বাস স্টপ হচ্ছে ওই, বাসটা যেহেতু ওই দিক দিয়ে আসবে, বাসটা দেখতে পেলেই আমি দৌড় মেরে চলে যাব, তাই জন্য আমি এই পাশটা এসে দাঁড়িয়েছি। এই যে দিক দিয়ে একটা বাস যাচ্ছে, এই সেম বাস ওদিক দিয়ে একটা আসবে। এত কসরত করে এইবার বাসে উঠলাম। বাসের ভাড়া এখানটায় দুভাবে হয়। সারাদিনের ভাড়া একসাথে কেটে নিলে তার দাম হয় 650 টাকা, আর সারাদিনে যদি একটা বাসও ইউজ করি, সিঙ্গেল টিকিট কাটলে তার দাম হয় 400 টাকা। স্কুল চলতি বাচ্চাদের জন্য একটা ছাড় আছে, তবে ডিসেবল পিপল আর যারা 66 বছরের ওপর বেশি বয়স, তাদের জন্য একদম ফ্রি। আর এখানে ভাড়া বেশি দিয়ে দিলে কিন্তু পুরো ভাড়াটাই নিয়ে নেওয়া হয়, মানে 5 টাকার জায়গায় 10 টাকা দিলে টাকাটা কিন্তু ফেরত আসবে না। আর সামনের ওই মেশিনটাতে কার্ডে স্ক্যান করার পর এই যে লাল বাক্সটা, এর মধ্যে থেকেই একটা টিকিট বার হয়ে আসে। আর ওপরের ওই জায়গাটা দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন বাস স্টপিং লেখা রয়েছে, ওখানটায় লাল আলো জ্বলছে না, মানে নেক্সট স্টপেজে কেউ নামবে না। যে নামতে চায় সে তার পাশের বাটনটা চাপলেই ওই দেখুন কীরকম লাল আলোতে দেখা যাচ্ছে বাস স্টপিং, তার মানে নেক্সট স্টপেজে কেউ একজন নামবে। অধিকাংশ সময় কিন্তু বাসের নিচের তলাতেই বেশি ভিড়ভাট্টা হয়, ওপর তলাটা প্রায় ফাঁকাই থাকে। এই যেমন দেখুন, আমি আর একজন শুধুমাত্র যাত্রী আমার সাথে ট্রাভেল করছে ওপরের তলায়, আর এই বাসটা কিন্তু দোতলা। এই যে সামনে যেটা দেখছেন, এইটা কিন্তু সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে সোজা নিচে চলে যাওয়া যায়। কিন্তু বাস সার্ভিস যে এখানটায় খুব ভালো তা কিন্তু বলবো না। শহরের দিকে একটু ঠিকঠাক থাকলেও গ্রামের দিকে তো অবস্থা একদম দুরূহ। গ্রামে কিন্তু একটা বাস আসতে 1 ঘন্টা টাইম লাগায়। তবে গ্রামে কেন বলছি, আমরা তো শহরে থাকি, এখানেও কিন্তু সন্ধ্যার পর মানে 7টার পরে একটা রুটে 1 ঘন্টা অন্তর বাস আসে। আর একটা বাস যদি মিস করে, তার পরের বাসটা কিন্তু 2 ঘন্টা অন্তর আসে। আর রবিবারে এখানটায় প্রতিটা রুটেই 1 ঘন্টা অন্তর পর বাস আসে, আর অনেক রুটগুলো তো রবিবারে বন্ধও থাকে। তাই এখানে প্রচণ্ড প্রবলেম হয় এই বাসে যারা যাতায়াত করে। কলকাতা সহ ইন্ডিয়াতে যেখানে 5 থেকে 7 মিনিটে বাস দেখে অভ্যস্ত, আর এখানটায় বুঝতে পারছেন আমার অবস্থা। যাই হোক, বাস নিয়ে তো আরও কথা হবে, তবে চলুন, রিনাদি চলে এসছে, একটু পেট পুজো করে নিই, তারপর আবার গল্পে ফেরা যাবে। আমার প্লেটে যে কুরকুরে মুচমুচে কারাকদার একটা ধোসা দেখতে পাচ্ছেন, ঠিক এরম টাইপের ধোসা যে কতবার বাড়িতে বানানোর চেষ্টা করেছি, এরম পাতলা ছাতা হয়ই না। আপনাদের কাছে যদি দারুণ একটা রেসিপি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, আমিও ভাবছি এরম বানাবো। মনে হচ্ছে অমৃতসরে বসে রয়েছি, পুরো পাঞ্জাব। শেষ করে ফেললো তুই।
রিনাদি কালকে বিকেলবেলা আমায় কল করেছিল। যখন শুনলো যে কর্তামশাই বাড়িতে নেই, আমি একাই বাড়িতে আছি, আমাকে খুব বকাঝকা করলো। বলল চলো একদিন আমরা বেরিয়ে পড়বো একটুখানি ধোসা খাওয়ার জন্যে। সেইভাবেই প্ল্যান করে আজকে আমরা বেরিয়েছি ধোসা খেতে। আর জানেন, সারা দিন এইখানটায় টই টক্কর করে বিকেলবেলা বাড়িতে ফিরবো। আর এই দোকানটা কিন্তু দারুণ, যা সুন্দর খাবার আমাদের পরিবেশন করেছে তার কি বলি বলুন। আজকে না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। সারাদিন যদি আমি কোথাও বেরোতাম, বিকেলবেলা বাড়ি ফেরার পর আমার মা বলতো, হলো টোটো কোম্পানির ম্যানেজার, ঘোরাফেরা। ঠিক আমার মনে হচ্ছে আজকে বিকেলে যখন বাড়ি যাব, মা যদি আমায় বলতো, কি টোটো কোম্পানির ম্যানেজার, ঘোরাফেরা হলো। যাই হোক, এবার আবার সেই বাসের গল্পে আসা যাক। মোদ্দা কথা হলো, যে টাকাটা আমি এইখানটায় খরচা করছি সেই সেম টাকাটায় যদি আমি ইন্ডিয়াতে খরচা করি, তবে আমি অনেক ভালো পরিষেবা পাবো। তবে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার টাকার দাম অনেকটা কম। সেই দিকটা দেখলে আবার মনে হয় যে এইখানটাই ভালো। অনেক প্রবলেম আছে এখানকার বাসের, জানেন। আমি তো কদিন ধরে বাসে যাতায়াত করছি, তাই এই ব্যাপারগুলো আমার চোখে পড়ছে। একটা বাস চলে গেলে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। কখনো কখনো অ্যাপে দেখায় যে বাস আসবে 5 মিনিট পর, দেখা যায় সেটা 1 ঘন্টা পরে আসলো। এরম অনেক ব্যাপার আছে। পুরো ব্যাপারটাই অনেক গোলমেলে, তাই পুরো ব্যাপারটাই আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের কোনটা বেশি ভালো মনে হয়। তবে এইখানকার বাসে উঠলে কিন্তু কারোর ঘামের গন্ধ শুকতে হয় না, এইটা সবচেয়ে দারুণ ব্যাপার। যাই হোক, এইবার ব্লগের প্রথমেই যেরম বলেছিলাম যে আমার মনে হয় যে বেশি শিক্ষিত মায়েদের বাচ্চারা কম ভাষা জ্ঞান জানে। সেই কথাটা কেন বলেছিলাম এইবার বলি। বেশি শিক্ষিত মায়েরা তার বাচ্চাদের সাথে ইংলিশেই বেশি কথা বলে। তারা তাদের নিজের যেটা মাতৃভাষা, মানে সেটা বাংলাও হতে পারে, হিন্দি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, যে কোনো ভাষা, সেটা তারা একদম ব্যবহার না করে বললেই চলে। কিন্তু ভাবুন, যে মায়েরা একটু কম শিক্ষিত, তাদের ইংলিশের দৌড় কম, তখন তারা তাদের নিজের ভাষা, মানে ধরুন বাংলা, সেই বাংলাটাও বলবে প্লাস ইংলিশটাও বলে। আর মাকে শুনে শুনে বাচ্চা দুটো ভাষাই শিখে যায়। কিন্তু অধিকাংশ বেশি শিক্ষিত মায়ের বাচ্চারা কিন্তু একটা ভাষাতেই আটকে থাকে। তখন তার আবার যেটা আসল ভাষা, সেই ভাষাটা শেখানোর জন্যে তাকে আবার আলাদা স্কুলে পাঠাতে হয়। মানে আমার এই পুরো ব্যাপারটার অভিজ্ঞতা এই দেশে আসার পরে হয়েছে। আমার শ্বশুরবাড়ির আসল ভাষা তো পাঞ্জাবি হওয়া উচিত, কিন্তু এই বাড়ির অনেকেই দেখি পাঞ্জাবি বলতেই পারে না, তাদেরকে অন্য স্কুলে পাঠাতে হয় পাঞ্জাবি শেখানোর জন্যে। এই পুরো ব্যাপারটা কিন্তু বাঙালিদের ক্ষেত্রেও। বাচ্চা যদি বাংলা কম জানে, বাবা মা আবার খুশি হয়ে লোককে বলে, আমার বাচ্চা না বাংলাটা ঠিকঠাকভাবে জানে না, তবে ইংলিশটা ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই মত কিন্তু আমার একান্ত নিজের। তাই আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর বিলেতি বঙ্গিনী আজকের ব্লগটা এখানে রাখবে। পরের ব্লগে দেখা হচ্ছে তবে। টাটা, বাই বাই।